এটা মা বাবার ছবি। এটা আমার আব্বার হাসিবুর রহমান। উনি বাংলাদেশে ভূমি ব্যবস্থার ক্রমবিকাশ হাসিবুর রহমান। আর ক্লাস 9-এ একটা লেখা আছে এখানে, ওই আর্থিক ভাবনা, এখানে জমি প্লট সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সঙ্গে পরিচয়। এর মধ্যে একটা আমরা সম্পর্ক বাই করার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব আমার পাশে যে 9-এ পড়ে তাকে। আচ্ছা, তোমার ওইখানে যে এই ক্লাউড কমিশন 1940 সালে রিপোর্ট পেশ করে যে জমির উপরে, এবং 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত, 1858 সালে রেন্ট অ্যাক্ট, 1890 থেকে 1940 সালে সময়ব্যাপী কালেক্টরাল সার্ভে বা সিএস খতিয়ান তৈরি, এবং 1938 সালের বেঙ্গল ল্যান্ড রেভিনিউ, এইসব হয়। এইসবের মানে তোমার ভূমি ব্যবস্থার উপরে এই এই কথাগুলি কি তোমার বইতে কিছু বলছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিএস জরিপ হয় এটা। আমার আব্বার এই লেখা তো আছে। উনি অনেক জায়গা থেকে অনেক প্রশিক্ষণ নিয়ে জিনিসটা প্রথম তৈরি করছিলেন। এটা কত সনের বই? 2000 সনের বই। আচ্ছা, প্রাগৈতিহাসিক আমলে ভূমি ব্যবস্থাপনা ইতিহাস। প্রাগৈতিহাসিক মানে মনুসংহিতার কথা লেখা আছে, সম্রাট অশোকের কথা লেখা আছে। তখনও কৃষক, গ্রামীণ সমাজ এবং রাজশক্তি এইসবে ছিল। এটা তো অবশ্যই তোমার এখানে নাই। হ্যাঁ, মুসলিম আমলে ভূমি ব্যবস্থাপনা 1201 থেকে রাজা লক্ষণ সেনের পরাজয়, অর্থাৎ মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর হতেই বাংলায় কিছু এলাকায় শুরু হয় মুসলিম শাসন। তারপরে হয়তো এইটা একটা সময়ের উল্লেখ নাই বিভিন্নভাবে। জমিদারি প্রথার প্রবর্তন, এটা 1650 সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলায় লোক সংখ্যা ছিল 1 কোটি বাংলার। তখন আর কি কিছু লিখছে। সম্রাট আলাউদ্দিন খিলজি, শেরশাহ ও সম্রাট আকবরের আমলে ভূমি সংস্কার, এটা হলো 1357 থেকে 89 সন, এবং সেই শেরশাহ আমলের বেশ ভূমি ব্যবস্থাপনা আরও শৃঙ্খল শৃঙ্খল করাটাই তো আসল, তাই না? পলাশী যুদ্ধে পরবর্তী দেওয়ানি আমল। দেওয়ানি আমল কখন হয়েছে? পলাশী যুদ্ধের পরবর্তী। পলাশী যুদ্ধ হলো 1765 থেকে 12ই আগস্ট আওরঙ্গজেবের পুত্র সম্রাট শাহ আলম এর নিকট হতে ইংরেজগণ বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। কারা? ইংরেজরা, তাই না? এইভাবে একটু কথা লেখা আছে। তারপর পিট ইন্ডিয়া অ্যাক্ট, এটা হলো 1773 সালে পূর্বোক্ত কালেক্টর পদ বিলুপ করা হয়। ওই যে কালেক্টর পদ 1773 সনে বিলুপ্ত করা হয়। তাহলে 1781 সালে কালেক্টরের পদ আবার প্রবর্তিত হয়, কিন্তু তাদের দায়িত্বের প্রকৃতি পাল্টে যায়। এ সময় তাদের দায়িত্ব হলো আদালতের বিচার কার্য সম্পাদন, কালেক্টরের। হ্যাঁ, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলো 1790 সালে থেকে 1800 সাল পর্যন্ত 10 সালা বন্দোবস্ত। আমরা এটুকু মনে রাখি। রেন্ট অ্যাক্ট, এটা আমি প্রত্যেকটা তারিখটার দিকে জোর দিচ্ছি। 1858 সালে রেন্ট অ্যাক্ট পাস হয়। হ্যাঁ, তারপরে রেন্ট কমিশন ও বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, টেনেন্সি প্রজা কি। হ্যাঁ, এটা 1879 সালের রেন্ট কমিশন গঠিত হয়। হ্যাঁ, সিএসএসএ এবং আরএস খতিয়ান, ভূমি জরিপ ও স্বত্বলিপি। তারপর স্বত্বলিপিটা বুঝো, মানে মালিকানা, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট না? এটা হলো ওই সিএস, মানে 1858 সালে থেকে 1889 সাল চট্টগ্রামের রামুতে পরীক্ষামূলক ভূমি জরিপ হয়। বুঝছো? কোথায় প্রথম ভূমি জরিপটা হয়? ভূমি জরিপের কথা বলছি, চট্টগ্রামের রামুতে। এইভাবে আর কি। সিলেট, কুমিল্লা, নওগাঁ, দিনাজপুর প্রভৃতি স্থানে, অনেক স্থানে যা এখনো সম্পূর্ণ হয়নি।
এসব আর কি বলছে। জমি বিভক্তিকরণ, জমা এটা হলো ইম্পর্টেন্ট, জমির হিসাবটা কীভাবে হচ্ছে, হিসাবের কথা। তাহলে জমা বিভক্তিকরণ কি বলতো? জমা বিভক্তিকরণ, জমা একত্রীকরণ, স্বত্বলিপি, স্বত্বলিপি মানে মালিকের নামটা থাকবে, হ্যাঁ। তারপর নাম জারি মানে অনেক সময় মালিক চেঞ্জ হয় না, হ্যাঁ ওইটার মধ্যে তো লেখা থাকে তাই না, লিপি মানে তো দলিল তাই না। আচ্ছা নাম জারি, বুঝছো, মিস কেস ও গুজরাট, এগুলো হলো জমির সব কিছু ঠিক রাখার জন্য, তাই না। তারপরে মৌজা ম্যাপ, মৌজা ম্যাপ একটা ম্যাপ বাই করলে বোঝা যায় না কোথায় কোনটা আছে, একবারে বোঝা যায়, একবারে দেখার জন্য কি আছে, মৌজা ম্যাপ। মৌজা ম্যাপ তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও টেকনিক্যাল বিষয়াদি, এখানে অনেকগুলি, এটা যারা নাকি ম্যাপটা বানায় তাদের এটা কাজ, এটা আমার সবার দরকার নেই। খানাপড়ি হলো শূন্যস্থান পূরণ, খানাপড়ি কি শূন্যস্থান পূরণ বা খতিয়ানে মালিকের নাম বসানো, কোথায় মালিকের নাম বসানো, খতিয়ানে। আচ্ছা তুমি অনেক কিছু বুঝতে পারছো। বুজারত ও জমি জমার বিরোধ নিষ্পত্তি, তাহলে বুজারতের মাধ্যমে জমি জমার বিরোধ নিষ্পত্তি করে, তাই না, অনেক রকমের জ্ঞান হয় না। দিয়ারা জরিপ, নতুন জেগে ওঠা চর, মানে এটা নদীর ব্যাপারে তাই না, ওখানে দিয়ারা জরিপ। আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার এবং দিয়ারা সেটেলমেন্ট অফিসার, এটা হলো আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার এবং দিয়ারা সেটেলমেন্ট অফিসার, এর দায়িত্ব আলাদা, ওরা জরিপের কাজের সাথে জড়িত তাই না, জরিপ তো বুঝো, হিসাব কিতাব করে সব কিছু বাই করবে। তারপর মিস কেস, এসে খতিয়ান, তহসিল অফিস, আরডিসি, এসি ল্যান্ড এবং জমি সংক্রান্ত বিরোধের চূড়ান্ত মীমাংসা, এগুলো ডিসি ল্যান্ডের মাধ্যমে, আরডিসির মাধ্যমে, এসি ল্যান্ড জমি, এগুলো জমিতে বিভিন্ন রকমের সমস্যার চূড়ান্ত মীমাংসা করে এরা, তাই না। তারপর আছে বর্তমান ভূমি ব্যবস্থার ব্যবহৃত রেজিস্টার সমূহ ও পরিদর্শক ব্যবস্থা, রেজিস্টার যেখানে সব কিছু লেখা আছে না, যে কার কোনটা কতটুকু পাবে রেজিস্টার, এটি হলো। তারপর তহসিল অফিস বিভিন্ন ধরনের রিটার্ন সহ, প্রথম রিটার্ন, দ্বিতীয় রিটার্ন আর তৃতীয় রিটার্ন, এই যে দাবি ও আদায়ের পাক্ষিক প্রতিবেদন, অনাদায়ী দাবির তালিকা, জমির সত্ত্ব প্রকরণ, বিভিন্ন রকমের এই যে ওয়াকফ, দেবত্ব, ট্রাস্ট, এগুলো বিভিন্ন রকমের মালিকানা আছে, হ্যাঁ। এই উপসংহারে বলছে 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় যে শত্রু সম্পত্তি তৈরি হয় এসবের কথা উপসংহারে লেখা আছে। তোমার এখানে কি কি লেখা আছে একটু বলো তো দেখি। বিভিন্ন ধরনের খতিয়ান সম্বন্ধে লেখা আছে, যেমন সিএস খতিয়ান। তারপরে এটা তো আমরা বলছি যেগুলো নতুন কিছু, আমি যে বলি নাই এরকম নতুন কিছু আছে, এস খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। বিএস খতিয়ান হচ্ছে আমাদের সর্বশেষ খতিয়ান। তারপরে শেষে আর কি আছে, এখানে বিভিন্ন ধরনের মাঠ পর্চা, তারপর মৌজু, মৌজা, মৌজা, মৌজু, তারপর দাগ নম্বর, হ্যাঁ দাগ নম্বরটা আমি কিন্তু ওইখানে বলি নাই, দাগ নম্বরটা তোমার কাছে নতুন, ডিসিআর, ডিসিআর বলছি, খাজনা, খাজনা, হ্যাঁ খাজনা রসিদ বা দাখিলা, ওইখানেও দাগ নাম্বার আছে, ভিতরে আছে, দাখিলা আছে, হ্যাঁ। আর আছে জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় এবং জমি ক্রয়ের পর করণীয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলি ভালো করে পড়ে আমাদেরকে আরো ভালো বুঝতে হবে। ধন্যবাদ তোমাকে, 8-9 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ আমরা আলাপ করলাম, থ্যাংক ইউ।